দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। আমাদের আজকের এই পর্বের আলোচনা বিষয় শিশুর ক্ষুধামন্দা। বর্তমান সময়ে আমাদের বাবা মায়ের চিন্তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার শিশুর খাবার খাচ্ছে না, আমার শিশুকে খাবার দিলেই সে খাবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিংবা দীর্ঘক্ষণ খাবার মুখে নিয়ে পুড়ে থাকছে। আর আপনাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষ অতিথি। আছেন আমাদের সাথে স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডক্টর মালিহা আলম সিমি, সহকারী অধ্যাপক শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চেম্বার লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার লিমিটেড, কলাবাগান, ঢাকা। চলে যাচ্ছি ম্যামের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকেও ম্যাম। ম্যাম, আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর ক্ষুধামন্দা বা খাবারে অরুচি বা অনীহা। ম্যাম, প্রথমে আপনার কাছে জানতে চাইব, শিশুদের খাবারে অরুচি হওয়ার কারণটি কি? শিশুদের অরুচি বা খেতে চায় না, যেটা আপনি এইমাত্র বললেন, এটা মনে হয় বেশিরভাগ শিশু বিশেষজ্ঞের কাছে একটি কমন প্রশ্ন, বাবা মার একটি কমন জিজ্ঞাসা। তো শিশুর খেতে না চাওয়ার প্রধান যে কারণগুলো আছে তা যদি আমি বলতে চাই, প্রথমতই বলতে হবে যে বাচ্চাকে ফোর্সফুল ফিডিং বা জোর করে খাওয়ানো। আমাদের দেশে দেখা যায় যে বাবা মারা বাচ্চা একটু খেতে না চাইলেই তাকে ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের রাগ প্রদর্শন করে তাকে খাওয়ানোর চেষ্টা করেন। এতে করে কিন্তু শিশুর খাবারের প্রতি আগ্রহ জন্মানোর বদলে শিশুর কিন্তু খাবারের প্রতি এক ধরনের বিরক্তি তৈরি হয়, যা তাকে আরও খাবার থেকে দূরে সরিয়ে নেয়। এটা প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয় কারণ, দেখা যায় যে মোবাইল বা যে কোনো ধরনের ডিভাইসে ছবি দেখিয়ে গান বাজনা শুনিয়ে বাচ্চাকে কিন্তু খাওয়ানোর চেষ্টা করা হয়। এতে কিন্তু বাচ্চার আসলে যে খাবারের যে একটা টেস্ট বা স্বাদ নেওয়া, এটা বাচ্চা বুঝতে পারে না সে কী ধরনের খাবার খাচ্ছে, যার ফলে তৃপ্তির যে একটা সিগন্যাল ব্রেনে যায় একটা খাবার খাওয়ার পরে, সেটা কিন্তু আসলে এই শিশুর গড়ে ওঠে না, যার ফলে সে কিন্তু খাবারে এরকম আগ্রহ পায় না, খাবারে সে আগ্রহ হারিয়ে ফেলে। এরপরে আরও যে কারণগুলো রয়েছে, যেমন ধরেন বাইরের খাবারের প্রতি অতিরিক্ত আসক্তি, যেটা আমরা বলি যে জাঙ্ক ফুড বা বাইরের খাবার, বিভিন্ন ধরনের চিপস, স্ন্যাক্স, তারপর চকলেট, বা প্রসেসড ফ্রুট যেগুলো আছে, এগুলোর প্রতি এক ধরনের তাদের আকৃষ্টতা কাজ করে এবং এগুলো খেলে আসলে যেটা হয়, পাকস্থলী দীর্ঘ সময় আসলে ফুল হয়ে থাকে, যার ফলে কিন্তু তারা দেখা যায় যে খাবারটা তাদের ঘরে খাওয়ার কথা, মূল খাবার, সেই খাবারটার প্রতি তাদের আগ্রহ চলে যায় অথবা খেতে পারছে না তারা সেই খাবারটা। এবং আমাদের দেশে অরুচির অন্যতম প্রধান কারণ কিন্তু কৃমি। এই কৃমি যেটা করে, বাচ্চাদের অন্ত্রের থেকে পুষ্টিটা গ্রহণ করে নেয়, যার ফলে কিন্তু বাচ্চার ক্ষুধামন্দা বা অরুচি এই কৃমির কারণে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এর বাইরে যদি বলি, বিভিন্ন ধরনের উপাদানের ঘাটতি যদি শরীরে থাকে, যেমন ধরেন যদি আয়রনের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রক্তশূন্যতা হয়ে শিশুর ক্ষুধা কমে যায়। জিঙ্কের ঘাটতি যদি থাকে, সেটাও কিন্তু অরুচির অন্যতম কারণ। এছাড়া বাচ্চাদের যেসব বাচ্চার অপুষ্টি আছে, অপুষ্টির কারণে কিন্তু তার শরীরে প্রোটিনের ঘাটতি হয়, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য উপাদানের ঘাটতি হয়। এইসব ঘাটতির কারণে কিন্তু তার সে সময় ক্ষুধামন্দা তৈরি হয়। আচ্ছা ম্যাম, আপনি বিভিন্ন কারণগুলো বললেন, তো এই কারণগুলো যদি কোনো বাচ্চার থাকে তখন তার হয়তো বা ক্ষুধামন্দা সৃষ্টি হতে পারে। যখন বাবা মারা এই ধরনের শিশুদেরকে নিয়ে আপনাদের কাছে আসছেন, তখন আপনারা কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকছেন কারণ ডায়াগনোজ করার জন্য? জি, আসলে অরুচি বা ক্ষুধামন্দা যদি একটি শিশুর থাকে, প্রথমেই আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোই আমরা আসলে প্রথমত চিন্তা করি। প্রথমেই যে আমরা পরীক্ষা নিরীক্ষা চলে যাব তা না, অরুচির জন্য পরীক্ষা নিরীক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে যদি একজন চিকিৎসক মনে করেন যে বাচ্চার কোনো কারণে শরীরে আয়রন বা জিঙ্কের ঘাটতি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট করে থাকি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম বা আয়রন প্রোফাইল বা সিরাম জিঙ্ক লেভেল, জাস্ট জানার জন্য যে তার রক্তের স্ট্যাটাসটা কী। এর বাইরে আসলে আমরা এখানে মেইন সমাধানের যদি পথ বলি, তাহলে কিন্তু আসলে এটা বাবা মা বা বাচ্চার কেয়ার গিভারকে আসলে সবার আগে উদ্বুদ্ধ করে তুলতে হবে এবং সচেতন করে তুলতে হবে। যেমন আমরা যদি জোর করে খাওয়াই, সেটা আমাদের জানতে হবে যে এটা কতখানি খারাপ। বাচ্চাকে ভয় ভীতি দেখিয়ে, তাকে মারধরের ভয় দেখিয়ে কখনোই আপনি খাওয়াতে পারবেন না এবং এটা কখনোই উচিত না। এই কাজটি কিন্তু আসলে করা যাবে না। এই ক্ষেত্রে মা বাবাকে একটু ধৈর্যশীল হতে হবে এবং বাচ্চার জন্য আরেকটু সময় বরাদ্দ করতে হবে, যাতে তাকে খাবারের প্রতি স্নেহ মমতা দিয়ে আকৃষ্ট করে তোলা যায়। এখানে ধৈর্যশীল হতে হবে। দ্বিতীয়ত, যেমন ধরেন বাইরের খাবারগুলো, যেটা জাঙ্ক ফুড বা আমরা যেগুলো বললাম স্ন্যাক্স, চিপস, এই ধরনের খাবার আসলে শিশুকে দেয়া বন্ধ করতে হবে।
দেখা যায় এই ধরনের খাবারগুলোর জন্যই কিন্তু মূল খাবারের 2-3 ঘন্টা আগে এসব খাবার খাওয়ার কারণে তার পাকস্থলীটা ভরে থাকে এবং সে কিন্তু পরবর্তীতে তার যে মেইন খাবার সেগুলো থেকে সে দূরে চলে যায়। তারপরে মোবাইলে আসক্তির বদলে আমরা তো তার হাতে অন্য কিছু তুলে দিতে পারি, যেমন আমরা তাদেরকে কালারফুল বুকস দিতে পারি। বইয়ের মধ্যে যেসব বইয়ে ফুল, সুন্দর সুন্দর পশু পাখির ছবি থাকবে, অথবা কালারফুল কোনো লেটার্স থাকবে, অথবা তাকে আমরা সুন্দর সুন্দর ছোট ছোট গল্প কিন্তু বলতে পারি। গল্প বলার ছলে তাকে কিন্তু আমরা খাইয়ে দিতে পারি এবং সে কিন্তু ওই গল্প শুনতে শুনতে তখন সে অবশ্যই খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে। তারপরে আমরা বাবা মারা যারা আছি, যখন আমরা খেতে বসি তখন যদি আমি বাচ্চাটাকে পাশে নিয়ে বসি, তাহলে কিন্তু সে বাচ্চা বাবা মাকে দেখে তার একটা রিফ্লেক্স তৈরি হয় যে মা বাবা খাচ্ছে, আমারও মনে হয় খেতে হবে। তাহলে কিন্তু সে কিন্তু খাবার প্রতি আগ্রহ হয় এবং সে দেখা যায় যে কিন্তু হাত দিয়ে খাবার ধরা শুরু করে দিয়েছে। তো এভাবে আমরা আগ্রহী করে তুলতে পারি। আর এছাড়া যদি কৃমিনাশক ওষুধ যেটা আমরা দেই, আমরা সাধারণত 4 থেকে 6 মাস অন্তর অন্তর যদি বাচ্চাকে আমাদের কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে তার এখান থেকেও অপুষ্টি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর যদি জিঙ্ক বা আয়রনের ঘাটতি থাকে, এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই আমরা এগুলো সাপ্লিমেন্ট দিব এবং অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী। আচ্ছা, আমরা রুচি বাড়ানোর বিভিন্ন উপায় শুনলাম। আমরা এখন একটু জানতে চাইবো যে বাচ্চা যদি না খায় কিংবা কম খাচ্ছে এবং তার ওজন বাড়ছে না, এরকমটা হলেই কি একজন বাবা মা তার শিশুকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হবেন কিনা? হ্যাঁ, যদি দেখা যায় যে আমি যে কারণগুলো বললাম এ ধরনের কারণগুলোর কারণে যদি বাচ্চারা না খায়, সেই ক্ষেত্রে প্রথমত আগে বাবা মাকে একটু চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু অপুষ্টি হলে বাচ্চা খেতে চায় না এবং এর সাথে শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ জড়িত, আমরা তো জানি যে 2 থেকে 5 বছর পর্যন্ত শিশুর মানসিক বিকাশ সবচেয়ে দ্রুততম হয়। তো এরকম হলে আসলে দীর্ঘদিনের অপুষ্টি কখনোই ঘরে বসে থাকা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই বাবা মাকে একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নিতে হবে। আচ্ছা ম্যাম, যেরকমটা আপনি বলছিলেন যে ঠিকমতো খাবার না খেলে শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে, একটু যদি বুঝিয়ে বলতেন কি কি ধরনের প্রভাব সাধারণত পড়ে থাকে? আচ্ছা, শারীরিক বুদ্ধি বলতে হচ্ছে গিয়ে দেখা যায় যে তার যে পরিমাণ, আমরা সাধারণত বলি ডাক্তার ভাষায় যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা বলে একটা কথা আছে যে শারীরিক বৃদ্ধি, যেহেতু সে পুষ্টিকর উপাদানগুলো তার খাবারে আসছে না, সুতরাং এই পুষ্টিকর উপাদানগুলোর যে অভাব সেটা কিন্তু তার শরীরে পরিলক্ষিত হবে। তার সাথে সাথে মানসিক বিকাশ, অবশ্যই একটা শরীরে যখন পুষ্টি আসে তখনই কিন্তু তার মানসিক বিকাশটা পরিপূর্ণ মাত্রায়, বুদ্ধির বিকাশ পরিপূর্ণ মাত্রায় তার বেড়ে ওঠা, তার সব কিছু নির্ভর করে এটার উপরে। সুতরাং এটা একটা আমাদের মাথায় রাখতে হবে যে শিশুর বৃদ্ধি এবং বুদ্ধির জন্য আমাদের যেমন 6 মাস পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে, 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না। 6 মাস পূর্ণ হয়ে গেলে 6 মাসের পরে গিয়ে আমরা কিন্তু বাড়তি খাবার শিশুকে দেওয়া শুরু করব। যেমন 6 থেকে 9 মাস পর্যন্ত আমরা কিন্তু 250 গ্রামের যে বাটি, যেটাকে আমরা বলি 1 পোয়া বাটির আধা বাটি 2 বার দিব, তার সাথে এক জাতীয় স্ন্যাক্স দিব। 9 থেকে 12 মাস গেলে এই 1 পোয়া বাটির আধা বাটি 3 বার দিব, তার সাথে অবশ্যই বিকালে একটা স্ন্যাক্স। এবং 1 বছরের ঊর্ধ্বে গেলে কিন্তু এই 1 পোয়া বাটি যেটা, এটার পুরো বাটি সে 3 বার খাবে, তার সাথে স্ন্যাক্স থাকবে দুবেলা তার। এভাবে কিন্তু আমরা খাওয়ার মেনুটা অবশ্যই আমাদের তাদেরকে তৈরি করে দিতে হয়। আচ্ছা ম্যাম, আমাদের আলোচনায় বারবার কৃমির কথাটি চলে আসছিল। কৃমিনাশক ওষুধ এটি কি সব বয়সেই দেওয়া যায় কিনা, বা এটি দেওয়ার নিয়মটি ঠিক কিরকম হতে পারে? কৃমিনাশক ওষুধ সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে 2 বছরের ঊর্ধ্বেই দিয়ে থাকি, যেমন অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তবে বিশেষ ক্ষেত্রে বা অবস্থা বিশেষে কিন্তু আমরা 2 বছরের নিচের বাচ্চাদেরকেও কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি, যেমন পাইরেন্টাল পাময়েড বা অ্যালবেন্ডাজল, এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ গ্রহণ করতে হবে। আচ্ছা ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থেকে থাকে তাদের শিশুদের প্রতি কিভাবে যত্ন নেওয়া উচিত এই ব্যাপার নিয়ে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বাচ্চার অরুচি বা যেটাকে আমরা বলি যে ক্ষুধামন্দা, এটির জন্য প্রথম পদক্ষেপ কিন্তু একজন মা বাবা বা শিশুর কেয়ার গিভারকেই নিতে হবে। বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণের সময় দিন, তাদেরকে ভয় ভীতি বা কোনো ধরনের শারীরিক আক্রমণ না করে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে একটু তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং তাদের মোবাইলে আসক্তিটা কমিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ডিভাইস থেকে দূরে সরিয়ে কালারফুল বুকস বা গল্প বলা, এটুকু আপনারা যদি করতে পারেন এবং আপনার পাশে বসিয়ে যদি বাচ্চাটিকে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, আশা করি যে আপনার বাচ্চার এই অরুচিটা আর থাকবে না। এরপরেও যদি মনে করেন যে না, কোনোভাবে উন্নতি হচ্ছে না, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন। ধন্যবাদ ম্যাম, আমাদেরকে আপনার এত মূল্যবান সময় থেকে কিছুটা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ম্যামকে।
দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন শিশুদের খাবারের অরুচির কারণগুলো কি কি হতে পারে এবং তাতে বাবা মার ভূমিকা ঠিক কতখানি। আশা করি আপনারা ডক্টরের দেওয়া পরামর্শ মেনে চলবেন এবং সুস্থ থাকবেন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।